العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد এমফিল পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক ফোরাম কর্তৃক আয়োজিত মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনায় বৈষম্য এবং নিরসন শীর্ষক ওয়েবিনার ওয়েবিনারের সভাপতি এই ফোরামের সভাপতি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল আলম, প্রধান আলোচক হিসেবে আলোচনা উপস্থাপন করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের এবং প্রবন্ধ উপস্থাপন করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শান্তি। বিশেষ অতিথি হিসেবে যুক্ত আছেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক সরকারের অতিরিক্ত সচিব জনাব হাবিবুর রহমান, অন্যান্য অতিথিবর্গ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত প্রাজ্ঞ দক্ষ শিক্ষক মন্ডলী, অধ্যাপক মন্ডলী, মাদ্রাসার যারা এমফিল ডিগ্রিধারী শিক্ষক বৃন্দ যারা এই ওয়েবিনারে করেছেন, সকল শিক্ষক মন্ডলী এবং সম্মানিত মডারেটর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি এজন্য বহু বছর ধরে, যুগ যুগ ধরে শত বৈষম্য এবং বঞ্চনার শিকার হয়েও বাংলাদেশে আজকে 200 জন মতো পিএইচডি ডিগ্রিধারী এবং পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক মাদ্রাসায় কাজ করছেন। এই জন্য এটা মহান আল্লাহর দরবারে শুকরিয়া করছি। আল্লাহ তৌফিক দিয়েছেন। এত বৈষম্য, এত বঞ্চনার মধ্যেও তারা নিজের দক্ষতায়, নিজের চেষ্টায় এগিয়ে গেছেন এবং এই সর্বোচ্চ ডিগ্রি নিয়ে মাদ্রাসায় কাজ করে যাচ্ছেন। আমি এরপরে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি যাদের রক্তের বিনিময়ে আজকে বৈষম্যের কথা বলার হয়েছে। এই বৈষম্য ব্যাপারে আলোচনা করার, ওয়েবিনার করার সুযোগ আমরা পেয়েছি। আন্দোলনের ছাত্র গণ আন্দোলনের যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাত্রা কামনা করছি এবং যারা আহত হয়ে এখন পর্যন্ত চিকিৎসাধীন আছেন তাদের আশু আরোগ্য কামনা করছি। সম্মানিত মন্ডলী, আমরা অত্যন্ত তথ্যবহুল একটা প্রবন্ধ আমরা পেয়েছি। সেই প্রবন্ধের উপর প্রধান আলোচক মহোদয় অত্যন্ত তথ্যবহুল আলোচনা করেছেন, অন্যান্য অতিথিবর্গ আলোচনা করেছেন। সেজন্য কথা বলতে গেলে হয়তো রিপিট হয়ে যাবে। আমি শুধু একটা কথা বলে শেষ করব। আমরা এই আলোচনা থেকে আমরা জানতে পেরেছি এইটুকু যে এই বঞ্চনার শিকার হয়েছিল অনেক আগে, কারণ ভারতবর্ষে ইসলামী শিক্ষা অর্থাৎ এই মাদ্রাসা শিক্ষাই ছিল এই মূল শিক্ষা ছিল মাদ্রাসা শিক্ষা। এটা মুঘল আমল, সুলতানি আমলে এটা এই সরকারি ভাবে এই মাদ্রাসা শিক্ষা পরিচালিত ছিল, যেটা 1757 সালে পলাশী যুদ্ধের মাধ্যমে ইংরেজদের আগমনের মাধ্যমে ক্ষমতা গ্রহণের মাধ্যমে এই বৈষম্য শুরু হয়। এটা চরম আকার লাভ করে 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথার মাধ্যমে যখন লাখ রাজ সম্পত্তি গুলো বাতিল করা হলো, তখন থেকে এই মাদ্রাসাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাওয়া শুরু হলো। এর মাধ্যমে এই বৈষম্য শুরু। এই বৈষম্য দূরীকরণ, এই ভারতবর্ষের মুসলমানদের দাবির পরিপ্রেক্ষিতে বৈষম্য দূরীকরণ বা মাদ্রাসা শিক্ষাকে আপগ্রেড করার জন্য নানা যুগে যুগে নানা কমিশন হয়েছে। আমি দেখেছি 17টার বেশি কমিশন হয়েছে মাদ্রাসা শিক্ষা, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। মাদ্রাসা শিক্ষা শক্ত ভিত্তির উপর দাঁড়াতে পারেনি, বরঞ্চ দিন দিন বৈষম্য বেড়েছে। এটা আমরা জানতে পেরেছি আজকে আলোচনা থেকে। 1958 সালে নিউ স্কিম সিস্টেমের তরুণ পরিণতির মাধ্যমে আমাদের অনেক মাদ্রাসা স্কুলে পরিণত হয়েছে। নজরুল কলেজ, হাজী মোহাম্মদ মহসিন কলেজ, রাজশাহী মাদ্রাসা, রাজশাহী সরকারি স্কুল, এগুলো জ্বলন্ত প্রমাণ। এরপরে আমরা আমাদের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যখন স্বাধীন বাংলাদেশ পেলাম, আমরা আশা করেছিলাম তখন আমাদের মাদ্রাসা শিক্ষায় কমেনি। এখন আমরা আমাদের একজন আলোচক হেদায়েতুল্লাহ বলছেন মাদ্রাসা শিক্ষার ব্র্যান্ডিং এর কথা বলেছেন, যার কারণে
শিক্ষার্থী কমের কথা আসছে, শিক্ষার্থী দিন দিন কমে যাচ্ছে। আমি মাদ্রাসা নিয়ে কাজ করি, মাদ্রাসার প্রধানরা কাছে যখন জিজ্ঞেস করি মাদ্রাসার সমস্যা কি, তারা বলেন যে স্যার শিক্ষার্থী কমে যাচ্ছে, আমাদের বড় সমস্যা হচ্ছে শিক্ষার্থী কমের একটা একটা কারণ হলো এই যে ব্র্যান্ডিং এর কথা আসছে। মাদ্রাসা শিক্ষার্থী তো আমাদের দেশের আপামর জনগণ কিভাবে, যেমন আমি যদি একটা উদাহরণ দিই, যে আমার দেশের গ্রামগঞ্জে সুন্দর সুন্দর একদম লাল কালারের লাল গেট সম্পন্ন সুন্দর সুন্দর প্রাইমারি সরকারি প্রাইমারি স্কুল আছে। এই মাদ্রাসা নাই, যা আছে তা আছে। আবার যদি আমরা জেলা পর্যায়ে দেখি, আমার 64 জেলায় একটা করে সরকারি হাই স্কুল আছে। পুরাতন জেলা জেলা স্কুল নামে একটা জেলা স্কুল আছে, যেটাতে পড়াতে পারলে আমাদের অভিভাবকগণ মনে করতে এটা একটা স্বীকৃতির ব্যাপার। আমি কুমিল্লা বিদ্যাপক জেলা স্কুলে ছাত্র ভর্তির জন্য 2 বছর আগে থেকে কোচিং করা হচ্ছে। তাহলে এটা একটা ব্র্যান্ডিং। এই ধরনের অনুষ্ঠান আমাদের মাদ্রাসার ছেলেমেয়েদের ভবিষ্যৎ বা আমাদের মাদ্রাসা সরকারি করা হয়নি। বরং যেগুলো ছিল সেগুলো থেকে কিছু স্কুলে পরিণত হয়ে গেছে। এটা একটা আমাদের বড় সমস্যা। এবং যেগুলো আছে, যে 3টা সরকারি মাদ্রাসা আছে সেগুলো নিবু নিবু অবস্থা, সেগুলো আমাদের স্যার আছেন, স্যার চেষ্টা করে যাচ্ছেন সেগুলো, কিন্তু এটা এটা পলিটিক্যালি সিদ্ধান্তের বিষয়। এটা আমার মনে হয় স্যার সব চেষ্টা করে যাচ্ছেন, ওই জায়গায় আমাদের যাওয়া সম্ভব হচ্ছে না। কারণ এই যেমন আমি একটা উদাহরণ দেবো, আমার এখানে ঢাকা আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মহোদয় আছেন। আজকে প্রায় 10 বছর আগে থেকেই বাংলাদেশের সকল সরকারি কলেজের উপাধ্যক্ষ পদকে প্রফেসর করা হয়েছে, জেলা লেভেলের কলেজ থানা লেভেলের কলেজ। কিন্তু বাংলাদেশের সবচেয়ে প্রাচীন সবচেয়ে ঐতিহ্যবাহী মাদ্রাসা সরকারি আলিয়া মাদ্রাসা উপাধ্যক্ষ পদটা এখন, এবং যে একটা পদ ওখানে সৃষ্টি করা হয়নি, যেগুলো আছে সেগুলো। এবং মাদ্রাসাটা পড়া, আমি ঢাকা আলিয়া মাদ্রাসার ছাত্র। আমরা যখন ঢাকা আলিয়া কামিল পড়তাম, বিশাল একটা গর্বের বিষয় ছিল ঢাকা আলিয়া কামিল পড়ার। আমাকে আমার বাবা ঢাকা আলিয়াতে কামিল পড়ার জন্য পাঠিয়েছিল, যে ঢাকা আলিয়াতে কামিল পড়লেই বড় আলেম হয়ে যাবে, এটা একটা মর্যাদার বিষয়। সেই মর্যাদা আছে আমাদের ওই জায়গায় আমার তেমনি ভাবে আমরা কারিকুলামের দিকে তাকাই, পাঠ্যপুস্তকের দিকে তাকাই, দেখে আজকে স্বাধীন বাংলাদেশে আজকে 50 বছর যাবৎ এই এনসিটির মাধ্যমে মাদ্রাসার বই হচ্ছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের একটা উইং কাজ করতে এই বই নিয়ে এখন এনসিটি করে, কিন্তু মাদ্রাসার শিক্ষকরা মাদ্রাসার পাঠ্যপুস্তক নিয়ে কাজ করতে পারে। মাদ্রাসার পাঠ্যপুস্তক নিয়ে কাজ করতে পারে। একটা মাদ্রাসা উইং আছে নামে মাত্র, কিন্তু আজকে 50 বছর যাবৎ সেখানে মাদ্রাসার মাদ্রাসা শিক্ষক বা আরবি ইসলামী শিক্ষক পড়ায়। তাহলে কিভাবে মাদ্রাসার কারিকুলাম, কিভাবে মাদ্রাসার সঠিকভাবে স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, স্যারের ওদিকে সাউন্ড একটু ঝামেলা হচ্ছে স্যার, সাউন্ড ক্লিয়ার আসছে না। দয়া করে সংক্ষিপ্ত করে যদি শেষ করে দিন। জি স্যার। এখন কেমন লাগছে? এখন কেমন? এখন ঠিক এখন আছে ভালো? স্যার, জি। হ্যাঁ, ওই এখন যে ঠিক আমি আছে। ইয়ারফোন দিয়েছি, আমি একটু পথে আসছি আসি তো এই জন্য আচ্ছা আচ্ছা, সমস্যা জি 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 জি। জি জি। যেটা বলছিলাম কারিকুলাম নিয়ে একটা বড় সমস্যা, যে কারিকুলাম মাদ্রাসার শিক্ষার যে মূল ভিত্তিক কারিকুলাম, সেই কারিকুলাম মাদ্রাসার জন্য আমরা একটা সঠিক কারিকুলাম এখনো পাই নাই। সঠিক পাঠ্যপুস্তক আমরা পাচ্ছি না। পাঠ্যপুস্তকের উপরের একটা মাদ্রাসার আবহ তৈরি করা, পাঠ্যপুস্তকের প্রচ্ছদ, পাঠ্যপুস্তকটা দেখলে যেমন মনে করে যে এটা একটা মাদ্রাসার বই, সেটা কিন্তু আমাদের নাই। সেই কারিকুলাম আমাদের বিশাল পরিবর্তন দরকার। মাদ্রাসার জন্য কারিকুলাম দরকার, যে কারিকুলাম পড়ে আলেম তৈরি হবে। সে কথা এখানে এসেছে, আমাদের পূর্ববর্তী আলোচকবৃন্দ বলেছেন যে আলেম তৈরির জন্য আমার দেশের মানুষের জনগণকে যদি জিজ্ঞেস করা হয় ছাত্রকে, আপনার ছেলেকে কেন মাদ্রাসায় দিয়েছেন, তিনি বলবেন যে একজন আলেম তৈরি করার জন্য আমি দিয়েছি। সাথে সাথে দুনিয়া পার্থিব দক্ষতা আমার লাগবে, কিন্তু মূল উদ্দেশ্য কিন্তু তার আলেম তৈরি হওয়া। তা যদি শুধুমাত্র পার্থিব দক্ষতা, শুধুমাত্র বিজ্ঞান শিখার জন্য যদি চাইতো, তাহলে তো কলেজে দিতে পারতো, হাই স্কুলে দিতে পারতো। সে মাদ্রাসায় দিছে শুধুমাত্র আলেম তৈরি করার জন্য। আলেম হওয়ার সাথে সাথে তার অন্যান্য দক্ষতা, তার বিজ্ঞান, ইংরেজি ইত্যাদি দক্ষতা হবে, কিন্তু মূল উদ্দেশ্য কিন্তু আলেম। সেই আলেম তৈরি আমাদের হচ্ছে না। আলেম তৈরি থেকে আমরা অনেক পিছিয়ে গেছি। সেটা একটা বিশাল বৈষম্য বলে আমি মনে করি। এবং এর জন্য দেখা যাচ্ছে এই যে আমাদের সরকারি কলেজগুলোতে
আমাদের শিক্ষার্থীরা মনে করে যে তার চাকরির বাজার কোথায়, সে বিসিএস দিয়ে কোথায় যাবে। আমার বাংলাদেশের সরকারি 300-এর সরকারি কলেজ আছে, এখন আরো টানা লেভেলে সরকারি কলেজ করেছে বিগত সরকার। কোন সরকারি কলেজগুলোতে আরবি এবং ইসলামী শিক্ষা, আগের পুরান কলেজগুলোতে যে কয়টা বিভাগ খোলা হয়েছিল সেগুলোই আছে, একটা পোস্ট কিন্তু তৈরি করা হয় নাই। অন্যান্য বিভাগে 12টা করে পোস্ট তৈরি করা হয়েছে, আরবি এবং ইসলামী শিক্ষাতে 3টা বা 2টা পোস্ট। তাইলে আমার মাদ্রাসা থেকে পাশ করে সে যখন বিসিএস দিবে, সেই শিক্ষা ক্যাডারে গেলে সে কোথায় পুষ্টি তো পাবে না। যার কারণে যখন বিসিএস এর বিজ্ঞাপন হয়, আরবিতে পোস্ট কয়টা, 2টা, ইসলামী শিক্ষাতে কয়টা, 10টা, এরকম। তাইলে শিক্ষার্থীরা যখন দেখে যে ওখানে তো কোনো জায়গা নাই, তাহলে আমি মাদ্রাসায় পড়বো কেন? এইভাবেই নানা বৈষম্যের, তার কর্ম জীবনের যে বৈষম্য, তার যে জব মার্কেট, এই বৈষম্যের কারণেই শিক্ষার্থীরা মাদ্রাসার দিকে যাচ্ছে না। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ আমি মনে করি যে এনটিআরসি এর মাধ্যমে শিক্ষক নিয়োগের যে আরবি এবং ইসলামী শিক্ষা বিষয়ের যে প্রশ্নগুলো না থাকা, সেটা আমার ডিজি স্যারও চেষ্টা করতে, যেটা উল্লেখ করেছেন, স্যারও অনেক মিটিং এটা বলেছেন যে এনটিআরসি তে যখন আরবি বিষয়ের প্রভাষক নিয়োগ দেওয়া হয়, হাদিস বিষয়ের প্রভাষক নিয়োগ দেওয়া হয়, সে পরীক্ষা দিয়ে আসে হলো ইংরেজি, বাংলা, অঙ্ক, গণিত এগুলোর উপরে। তাইলে সে ভালো আরবি জানা লোক এখানে আসবে কোত্থেকে? তো ভালো আরবি জানা লোক, ভালো মুহাদ্দিস মুফাসসির ফকি যদি মাদ্রাসায় এনটিএস মাধ্যমে নিয়োগ না পায়, সে ছাত্র তৈরি হবে কোথার থেকে? সে চাইলে এনটিএস নিয়োগের মধ্যে আরবি এবং ইসলামী শিক্ষার বিষয়ে বেশি স্যার বেশি প্রশ্ন অসংখ্য নেওয়া। ধন্যবাদ স্যার, সংক্ষেপ করার জন্য বিনীত অনুরোধ করছি। আচ্ছা আচ্ছা, তাহলে আমি আর আর বাড়াচ্ছি না। শিক্ষক প্রশিক্ষণের একটা বৈষম্য রয়েছে। বাংলাদেশে একটি মাত্র শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট, যেটা আমি কাজ করেছি, আমরা আমাদের ডিজি স্যার এবং আমাদের সব স্যার যদিও কাজ করে যাচ্ছেন, কিন্তু পলিটিক্যাল ডিসিশন বা রাষ্ট্রীয়ভাবে ডিসিশন না হলে এগুলো এগিয়ে নিয়ে যাওয়া যায় না। যেখানে সাধারণ শিক্ষার জন্য 20টা প্রতিষ্ঠান আছে শিক্ষক প্রশিক্ষণের জন্য, যেখানে মাদ্রাসায় আসে একটা। তা আমি এই কথাগুলো উপস্থাপন করলাম। আমি পরিশেষে বলবো, আজকে এমফিল পিএইচডি দাঁড়ি যে শিক্ষকগণ তৈরি হয়েছেন, আমি আশা করব আমরা আশার আলো দেখতে পাচ্ছি। ওনাদের গবেষণার মাধ্যমে এই বিষয়গুলো উঠে আসবে, ওনাদের লেখালেখির মাধ্যমে, পত্রপত্রিকা লেখালেখির মাধ্যমে আমার জনগণের মধ্যে এই বিষয়গুলো যাবে। ফলে পাবলিক ভয়েস তৈরি হবে, যে ভয়েসের মাধ্যমে সরকার এগুলো করতে বাধ্য হবে বা করতে সিদ্ধান্ত নিবে। তা আমি আশা করব আমাদের এমফিল পিএইচডি দাঁড়ি শিক্ষকগণ, যারা মাদ্রাসায় অনেক যোগ্য শিক্ষক আছেন, শুধু এমফিল পিএইচডি দিবি না, তাছাড়াও অনেক যোগ্য শিক্ষক আছেন, তারা এগিয়ে আসবেন মাদ্রাসার সমস্যাগুলো নিয়ে গবেষণা করার ক্ষেত্রে, মাদ্রাসার সমস্যা নিয়ে লেখালেখির জন্য, লেখালেখির মাধ্যমে এই বিষয়গুলো আমার এই দেশের 18 কোটি মানুষের সামনে উপস্থাপন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। পরিশেষে এরকম একটা সুন্দর আয়োজনের, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে এই ওয়েবিনার আয়োজনের জন্য দাওয়াত দেওয়ার জন্য এবং দুটো অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।